হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি ক্লাস 12 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা বা এইচএস 2022 এর জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলোর মধ্যে আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে HCG অর্থাৎ হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, সাইজন্ট সিগনেট রিং কাকে বলে, এবং IVF অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস সম্বন্ধে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে এই কোশ্চেনগুলো বলে দেওয়ার জন্য, তো তার জন্য এবং তোমাদের সবার জন্য এই কোশ্চেনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন HCG অর্থাৎ হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটা যদি 3 মার্কসের কোশ্চেন আসে তোমরা কিভাবে লিখবে সেটা আমি আজকে বলে দেবো। মানুষের জন্য চ্যাপ্টারটা পড়াতে গিয়ে আমরা HCG বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের কাজটা বলেছিলাম এবং কি সেটাও বলেছিলাম। তো আজকে যদি এটার সম্বন্ধে 3 মার্কসের কোশ্চেন আসে তাহলে তোমরা কিভাবে লিখবে সেটা আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই এই HCG সম্বন্ধে বলতে গেলে এটার কাজটা তো তার সঙ্গে অ্যাড করবে, সাথে প্রথমে এটার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, HCGটা প্লাসেন্টার কোথা থেকে খরিত হয়? কোরিয়নিক ভিল্লি থেকে খরিত হয়। প্লাসেন্টার পরিস্ফুরণের এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের 7টা পাবলিকেশনের বই থেকে নেওয়া। এখানে কোরিয়নিক ভিল্লি দেখো পয়েন্টিং করাই আছে, তো এই অংশটা হচ্ছে কোরিয়নিক ভিল্লি বা কোরিয়নিক ভিলাই। প্লাসেন্টার প্রধান দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভ্রূণের অংশ, একটা হচ্ছে মাতৃ অংশ। ভ্রূণের অংশটাকে বলা হচ্ছে কোরিয়নিক ভিলাই, এই যে এই অংশগুলোকে বলা হচ্ছে কোরিয়নিক ভিলাই, এবং যেটা মাতৃ অংশ সেটাকে বলা হয় ডেসিডুয়া ব্যাসিলাস। এখানে আমাদের দরকার কোরিয়নিক ভিলাই, যেখান থেকে HCG খরিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে আইডিয়া পেলাম যে কোন অংশটা থেকে HCG খরিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট পয়েন্টে দেখো বলা আছে যে এই HCGটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন হরমোন। এটার প্রকৃতিটা কিরকম সেটা জানলাম। 1 নাম্বার পয়েন্টে দেখলাম এটা কোথা থেকে খরিত হয়। 2 নাম্বার HCGর প্রকৃতি কি সেটা দেখলাম। 3 নাম্বার ব্লাস্টোসিস্ট জরায়ুতে রোপিত হওয়ার পর কিছু পরেই মাতৃরক্তে HCGর উপস্থিতি ধরা পড়ে। তাহলে কখন HCGটা খরিত হয় সেটা আমরা জানলাম। এরপর এই হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সর্বাধিক মাত্রায় পৌঁছায়। 10 থেকে 12 সপ্তাহের মধ্যে এটা সর্বাধিক মাত্রায় পৌঁছাচ্ছে। কোনটা? HCG হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এবং 16 থেকে 20 সপ্তাহের মধ্যে HCGর ক্ষরণটা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে এবং গর্ভাবস্থার শেষ পর্যন্ত এই মাত্রা বজায় থাকে। তাহলে এই HCG সম্বন্ধে কি আমি বললাম এতক্ষণ পর্যন্ত? প্লাসেন্টার কোরিয়নিক ভিল্লি থেকে এটা খরিত হয়, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন। 3 নাম্বার HCGটা যখন ব্লাস্টোসিস্ট জরায়ুতে রোপিত হয় তারপর এটা খরিত হয় এবং 10 থেকে 12 সপ্তাহের মধ্যে এই HCGর পরিমাণটা, ক্ষরণের পরিমাণটা বৃদ্ধি পায় এবং 16 থেকে 20 সপ্তাহের মধ্যে আবার এটার ক্ষরণের মাত্রাটা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। এতটা পর্যন্ত একটা ইন্ট্রোডাক্টরি পার্ট লিখলাম। এরপর এর সঙ্গে অ্যাড করব এটার কাজটা, যেটা আমি তোমাদের মানুষের জন্য পড়াতে গিয়ে বলেছিলাম। আরেকবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি। 1 নাম্বার কাজ হচ্ছে এই HCG হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন কর্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে যৌন হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ক্ষরণ ঘটায়। কি হরমোন? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে কর্পাস লিউটিয়াম থেকে কি হরমোন খরিত হয় যদি 1 নম্বরের কোশ্চেন পড়ে, সেখানেও তোমরা যেন লিখতে পারো যে এখান থেকে খরিত হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, এই যে হরমোনগুলো ক্ষরণ করলো, এই হরমোনগুলোর জন্য কি হচ্ছে সেটা 2 নাম্বার পয়েন্ট। দেখো বলেছে HCGর প্রভাবে খরিত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোন দুটো ঋতুস্রাব অর্থাৎ মেনস্ট্রুয়েশন প্রতিরোধ করে, এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করে, কারণ ব্লাস্টোসিস্টটা জরায়ুর একদম ভিতরের স্তর যেটা এন্ডোমেট্রিয়ামে এসে রোপিত হয়, তাই এন্ডোমেট্রিয়ামটাকে বৃদ্ধি পেতে হবে। 3 নাম্বার, প্রচুর পরিমাণে পুষ্টিদ্রব্য সঞ্চয়ে সাহায্য করে। ওকে। 3 নাম্বার পয়েন্ট, HCG পুং ভ্রূণের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন। এর ফলে পুং ভ্রূণে পুং যৌনাঙ্গগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে কাজগুলোর মধ্যে যেগুলো বললাম আমি আরেকবার রিপিট করি, যে HCGর প্রভাবে কর্পাস লিউটিয়াম থেকে দুটো হরমোন খরিত হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে কি হচ্ছে এই দুটো হরমোনের জন্য? 1 নাম্বার হচ্ছে এরা ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশনকে প্রতিরোধ করছে এই টাইমটাতে। 2 নাম্বার, এটা এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করছে এবং 3 নাম্বার, প্রচুর পরিমাণে পুষ্টিদ্রব্য সঞ্চয়ে সাহায্য করছে। 3টে কাজ হয়ে গেল 2 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে বললাম যে
পুং ভ্রূণে এই এইচসিজি যে হরমোনটা আছে সেটা ইন্টারস্টিশিয়াল কোষগুলিকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে এবং এর ফলে পুং ভ্রূণে পুং যৌনাঙ্গগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এইচসিজি সম্পর্কে যদি 3 মার্কসের কোয়েশ্চেন আসে কিভাবে লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখনো বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। নেক্সট আমরা আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন এই প্রসেসটা সম্বন্ধে আলোচনা করব। আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো কথাটির অর্থ হচ্ছে দেহের বাইরে বা প্রাকৃতিক পরিবেশের বাইরে, এবং ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক, সেটা তো আমরা জানি। তাহলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন এই প্রসেসটা সম্পর্কে 3 মার্কসের কোয়েশ্চেন এলে কিভাবে তোমরা লিখবে সেটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব। প্রথমে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে সেটা তোমরা লিখবে। দেখো কি বলেছে, যে জৈব প্রযুক্তিগত পদ্ধতিতে সংগৃহীত শুক্রাণু এবং ডিম্বাণু পরীক্ষাগারে উপযুক্ত পালন মাধ্যমে রেখে নিষেক ঘটানো হয়। এমনিতে আমরা জানি যে নিষেকটা হয় হচ্ছে যে ডিম্বনালীর অ্যাম্পুলা অংশে, তাহলে অ্যাম্পুলা অংশে নিষেক ঘটছে না, দেহের বাইরে নিষেক হচ্ছে। কোথায়? পরীক্ষাগারে উপযুক্ত মাধ্যমে, অর্থাৎ কালচার মিডিয়ামের মধ্যে এই শুক্রাণু এবং ডিম্বাণুকে আলাদা করে সংগ্রহ করে সেখানে নিষেকটা হচ্ছে, এবং তারপর সেই নিষিক্ত ডিম্বাণু থেকে সৃষ্ট ভ্রূণকে উপযুক্ত স্ত্রীদেহে জরায়ুতে স্থানান্তরিত করা হয়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন এবং সংক্ষেপে আইভিএফ বা প্রকৃতপক্ষে আইভিএফ ইটি অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন এমব্রিও ট্রান্সফার। কেন বলা হচ্ছে ইটি? কারণ এই যে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক হলো, তারপর যে ভ্রূণটা উৎপন্ন হলো সেটা তো আবার ট্রান্সফার করা হচ্ছে জরায়ুর মধ্যে, তাই ওটাকে আইভিএফ ইটিও বলা হয়। তাহলে এটা যদি 3 মার্কসের কোয়েশ্চেন আসে প্রথমে এই সংজ্ঞাটা লিখবে। নেক্সট এটার পদ্ধতিটাতে চলে আসবো আমরা। আইভিএফ এই পদ্ধতিটা ছাড়াও এটা আর কি ভাবে আসতে পারে দেখো, যে নলজাত শিশু উৎপাদনের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো, এটা ভাবে আসতে পারে, এবং টেস্ট টিউব বেবি সৃষ্টির ধাপগুলি অতি সংক্ষেপে লেখো, এরকমভাবেও আসতে পারে। অর্থাৎ 3 ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, যেটাই আসুক তোমাদের আনসার হবে একটাই। আইভিএফ প্রসেস সম্বন্ধে লিখতে বললে প্রথমে এটার সংজ্ঞাটা লিখবে, যেটা আমি বললাম। নেক্সট এটার পদ্ধতিটাতে যেটা লিখবে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে ডিম্বাশয় উত্তেজিতকরণ। এই পয়েন্টটাতে তোমরা কি লিখবে না, এফএসএইচ অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সহ যে ইনজেকশন, সেই ইনজেকশনটা স্ত্রীলোককে ইনজেক্ট করা হবে স্ত্রীলোকের দেহে। কেন না, ডিম্বাশয়ের একাধিক ডিম্বথলিকে পরিণত হয় যাতে, এবং যাতে করে সেখান থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করা যায়। মেন পয়েন্ট তো আমাদের ডিম্বাণু এবং শুক্রাণুটাকে সংগ্রহ করতে হবে। তো প্রথমে আমরা ডিম্বাণুটাকে সংগ্রহ করার জন্য এফএসএইচটাকে ইনজেক্ট করতে হবে স্ত্রীলোকের দেহে। ওকে, এছাড়াও এইচসিজি ইনজেকশন করা হয় ডিম্ব নিঃসরণের সময়কাল নির্ধারণের জন্য। ডিম্ব নিঃসরণ কখন হবে সেই সময়টা নির্ধারণের জন্য এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই ইনজেকশন দেওয়া হয় স্ত্রীলোকদের দেহে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার ফলিকুলার অ্যাসপিরেশন, এই পয়েন্টটাতে তোমরা লিখবে, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ডিম্বথলি বিদীর্ণ হওয়ার আগে, ডিম্বথলি বিদীর্ণ হলে তবেই ডিম্বাণু নিঃসরণ হবে, তো ডিম্বথলিটা বিদীর্ণ হওয়ার আগে ল্যাপারোস্কোপি করে ডিম্বথলি থেকে ডিম্বাণু সহ তরল নিয়ে একটা বিশেষ পাত্রে সংরক্ষণ করার সময় পরিমাণ মতো সেখানে হেপারিন মেশানো হয়। হেপারিনটা কি আমরা জানি যে রক্ততঞ্চক রোধী পদার্থ। এই হেপারিন তরলে রক্ত উপস্থিত থাকলে তার তঞ্চন রোধ করবে। এরপর ওই তরল থেকে ডিম্বাণু পৃথক করে কৃত্রিম কৃষ্টি মাধ্যমে রেখে ইনকিউবেটরের মধ্যে রাখা হচ্ছে। 2 নাম্বার পয়েন্ট আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে 3 নাম্বার যে পয়েন্টটা তোমরা লিখবে সেটা হচ্ছে বীর্য প্রস্তুতি। মহিলার স্বামী বা শুক্রাণুদাতার থেকে মাস্টারবেশন প্রক্রিয়ায় শুক্রাণু সংগ্রহ করে তা সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে পৃথক করে কৃষ্টি মাধ্যমে রাখা হয়। তাহলে ডিম্বাণু আমরা সংগ্রহ করেছি, এখান থেকে শুক্রাণু সংগ্রহ করেছি, এবার পালা শুক্রাণু এবং ডিম্বাণুটাকে নিষিক্ত করা, এবং সব প্রসেসটাই দেখো সংগ্রহ করে দেহের বাইরে সেটাকে নিষিক্ত করা হবে। নেক্সট 4 নাম্বার পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। পেট্রি ডিশের মধ্যে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিশ্রিত করা হয়, ফলে স্বাভাবিকভাবেই ডিম্বাণুটা নিষিক্ত হয়, শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু নিষিক্ত করা হচ্ছে। এছাড়া আইসিএসআই এর মাধ্যমে শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে ইনজেক্ট করা হয় এবং ইনভিট্রো নিষেক সম্পন্ন হয়। শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হলো দেহের বাইরে, কোথায়? একটা পেট্রি ডিশের মধ্যে কালচার মিডিয়ায়। নেক্সট ক্লিভেজ। নিষেক ঘটার পর শুক্রাণু ডিম্বাণুর নিষেক হয়ে গেছে, নিষিক্ত হওয়ার পর এই নিষিক্ত ডিম্বাণুকে কৃষ্টি মাধ্যমে রেখে দেওয়া হয়,
এবং এরপর ডিম্বাণুটা 16 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট গঠন করলে তখন তার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আমরা জানি যখন ব্লাস্টোসিস্টে পরিণত হয় তখন ভ্রূণটা জরায়ুতে রোপিত হয়। নেক্সট হচ্ছে ভ্রূণের রোপণ। ভ্রূণটিকে জরায়ুর মধ্যে ক্যাথিটারের সাহায্যে রোপণ করা হয়। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রিও ট্রান্সফার, ভ্রূণের রোপণ করা হলো, ভ্রূণটাকে স্থানান্তর করা হলো কোথা থেকে, না দেহের বাইরে থেকে জরায়ুর মধ্যে। তাহলে আইভিএফ পদ্ধতি সম্বন্ধে যদি লিখতে বলে 3 মার্কসে, তাহলে প্রথমে আইভিএফ কাকে বলে, এটার প্রসেসটা এবং এটার যে গুরুত্ব, কেন আইভিএফ করা হয় সেটাও একটুখানি তোমরা লিখে দেও। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এর গুরুত্ব হচ্ছে, দেখো 1 নাম্বার, এর দ্বারা নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, এই আইভিএফ এর ফলে যে অতিরিক্ত প্রাথমিক ভ্রূণ থাকে তা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়। তাহলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করবে 1 নাম্বার। 2 নাম্বার, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়। এবং 3 নাম্বার হচ্ছে আইভিএফ এর মাধ্যমে অনেক দম্পতি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে গর্ভধারণের ইচ্ছে প্রকাশ করে থাকে। তাহলে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে এই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি। এছাড়াও বর্তমানে স্টেম সেল সৃষ্টির ক্ষেত্রেও এই প্রক্রিয়া অত্যন্ত উপযোগী। তাহলে যেখানে 4টে পয়েন্ট, বা দেখো আইভিএফ পদ্ধতি সম্বন্ধে যদি 3 মার্কসের আসে বা 5 মার্কসের আসে, 5 মার্কসের আসে না, 3 মার্কসেরই যদি আসে, কাকে বলে একটু ছোট করে, তারপর সেটার প্রসেস সম্বন্ধে এবং এটার গুরুত্বটা একটুখানি লিখে দিও, তাহলে খুব ভালো হয়। বা যদি তোমরা সেটার প্রসেসটা সম্বন্ধে শুধু লেখো তাহলেও হবে। ওকে, এখান থেকে দেখো শুধু যদি বলে আইভিএফ এর গুরুত্ব কি, এটাও কিন্তু একটা 3 মার্কসের কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন, ইএলআইএস এর টেস্ট কি? ইএলআইএস এর ফুল ফর্ম আমরা জানি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার মাধ্যমে কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা হরমোনের উপস্থিতি নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ইএলআইএসএ। এর সঙ্গে যেটা তোমরা অ্যাড করবে সেটা হচ্ছে উৎসেচকের উপস্থিতি। এই যে এনজাইম লিঙ্কড বলেছে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার মাধ্যমে উৎসেচকের উপস্থিতিতে কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা হরমোনের উপস্থিতি নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ইএলআইএসএ। একটি রোগের নাম লেখো যা ইএলআইএসএ পদ্ধতিতে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে এইডস। একটি রেট্রোভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এই যে একটা রেট্রোভাইরাসের নাম লেখো, এটা হচ্ছে এইচআইভি। তাহলে এখান থেকে 3টে কোশ্চেন হয়ে গেল। নেক্সট আমরা পড়বো সাইজন্ট কাকে বলে। ম্যালেরিয়ার পরজীবী আমরা জানি প্লাজমোডিয়াম ভাইভাক্স। তো সেই প্লাজমোডিয়ামের যে জীবন চক্র, একটা মনুষ্য চক্র, একটা মশার দেহে একটা চক্র হয়। মানুষের দেহে যেটা হয় সেটা হচ্ছে অযৌন জনন হয়, মশার দেহে যেটা হয় সেটা হচ্ছে যৌন জনন সম্পন্ন করে প্লাজমোডিয়াম ভাইভাক্স। মনুষ্য চক্র চলাকালীন যকৃৎ কোষে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, সাইজোগনি মানে হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকায় প্রবেশ করার আগে যে ফেজটা তাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, এবং লোহিত রক্তকণিকায় এরিথ্রোসাইটিক সাইজোগনি নামক বিশেষ অযৌন জনন প্রক্রিয়ায় বহু বিভাজন দ্বারা সৃষ্ট যে গঠন তাকেই বলা হচ্ছে সাইজন্ট। তাহলে সাইজন্ট কাকে বলে কি বললাম, যে প্রি এরিথ্রোসাইটিক এবং এরিথ্রোসাইটিক প্রক্রিয়ায় যে অযৌন জনন প্রক্রিয়া তার মাধ্যমে সৃষ্ট যে বহুবিভাজন দ্বারা সৃষ্ট যে গঠনটা তাকে বলা হচ্ছে সাইজন্ট। 2 মার্কসের সাইজন্ট কাকে বলে যদি পড়ে তোমরা লিখতে পারবে। নেক্সট হচ্ছে সিগনেট রিং কোষ, এটা কখন কোথায় সংঘটিত হয় কোয়েশ্চেনটা ছিল। তো দেখো প্লাজমোডিয়ামের মনুষ্য চক্র বা সাইজোগনি চক্রের এরিথ্রোসাইটিক সাইজোগনি চলার সময়, এরিথ্রোসাইটিক সাইজোগনি মানে যখন এই প্লাজমোডিয়ামটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করছে তখন তাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি বা এরিথ্রোসাইটিক যে অযৌন জননটা সম্পন্ন হয় সেটা আর কি। সময় ট্রোফোজয়েডগুলো, ট্রোফোজয়েড কাকে বলা হচ্ছে না, যখন প্লাজমোডিয়ামটা রক্তের যে লোহিত রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকা থেকে ফিড করে, সেখান থেকে আর কি তার পুষ্টিটা নেয় আর কি প্লাজমোডিয়ামের সেই কন্ডিশনটাকে, অর্থাৎ আমরা বলতে পারি ফিডিং স্টেজ অফ প্লাজমোডিয়ামকে বলা হচ্ছে ট্রোফোজয়েড। তো সেই ট্রোফোজয়েডগুলো লোহিত রক্তকণিকার পরিধি বরাবর যখন বর্ধিত হয় এবং তখন মাঝখানে একটা অসংকোচী গহ্বর সৃষ্টি করে, ফলে ট্রোফোজয়েডগুলো একটা বড় গহ্বরযুক্ত রিং বা আকৃতির মতো দেখায়। লোহিত রক্তকণিকার মধ্যে এই অবস্থাকে বলা হচ্ছে সিগনেট রিং কোষ। কখন গঠিত হয়, কোথায় গঠিত হয়, কখন হচ্ছে প্লাজমোডিয়ামের যখন অযৌন জনন সম্পন্ন হচ্ছে তখন, এবং এটা যখন এরিথ্রোসাইটিক সাইজোগনি হচ্ছে তখন। এই যে দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে সিগনেট রিং, সাথে এই ছবিটা এঁকে দেবে, খুব সোজা। তাহলে আজকের ক্লাসে আমরা HCG IVF, সাইজন্ট, সিগনেট রিং এগুলো সম্বন্ধে আলোচনা করলাম। এগুলো 2 মার্কস বা 3 মার্কসের এলে কিভাবে লিখবে সেটা সম্বন্ধে আলোচনা করলাম। তো বাকিদের যদি কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি অবশ্যই সেগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।